হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ডপলার এফেক্ট সম্বন্ধে জানবো। এটা আমাদের লাস্ট টপিক সিম্পল হারমোনিক মোশনের। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনটা এ টু জেড কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা ধীরে ধীরে পরের দিকে এগিয়ে যাব। ওকে, ডপলার এফেক্ট যেটা বলেছে, ডপলার এফেক্টের জন্য সবসময় মাথায় রাখতে হবে আমাদের যে মোশনটা কাজ করবে সেটা হচ্ছে রিলেটিভ মোশন। তোমাদেরকে আমি রিলেটিভ মোশন শিখিয়েছিলাম, রেফারেন্স শিখিয়েছিলাম। তো রিলেটিভ মোশনটি কি বলতো, কারো রেসপেক্টে কারো কিছু, এরকম একটা ব্যাপার, মানে রিলেটিভ, একে অপরের সঙ্গে রিলেটিভ, এরকম একটা ব্যাপার। তো তুমি এখানে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, সঙ্গে একটা ইমেজ আমি সেট করেছি, সেটাকেও খেয়াল করতে পারছো। সেই দুটোকে যদি একটু খেয়াল করো, ডপলার এফেক্টটা অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে। দেখো আমি ডেফিনেশনটা পড়ে শোনাই। ডিউ টু রিলেটিভ মোশন বিটুইন আ সোর্স অ্যান্ড অ্যান অবজারভার, মানে যে নেবে শব্দটা সেটাকে অবজারভার বলা হচ্ছে, অবজার্ভ করবে যে। The apparent frequency of sound heard by observer is different from the actual frequency of source. This phenomenon is Doppler effect. এটাকে যদি আমি শুদ্ধভাবে বলতে চাই, মানে প্রথম একটা সোর্স থেকে একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হলো, সেই ফ্রিকোয়েন্সিটা অবজার্ভের কাছে যে যাবে, তোমার সোর্স থেকে যে ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। সেই অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা কিন্তু পৌঁছাবে না অবজারভারের কাছে, সেটা হয় একটু বেশি হয়ে পৌঁছাবে। দেখো তুমি বুঝতে পারছো, যখন এই যে আমার রেড পয়েন্টটা, সেটা ধরো তোমার হচ্ছে সোর্স, যখন অবজারভারের কাছে আসে তখন কিন্তু বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি নিচ্ছে, যখন দূরে সরে যাচ্ছে তখন কিন্তু কম পরিমাণ ফ্রিকোয়েন্সি নিচ্ছে। অ্যানিমেশনটাকে ভালো করে খেয়াল করো, যখন এগিয়ে যাচ্ছে বেশি ফ্রিকোয়েন্সি, যখন পিছিয়ে যাচ্ছে তখন কম ফ্রিকোয়েন্সি, মানে একটা ডিফারেন্ট কিন্তু আসছে ফ্রিকোয়েন্সির। এইটাই মূল বক্তব্য ডপলার এফেক্টের, ফ্রিকোয়েন্সির একটা ডিফারেন্স আসবে। বোঝা গেল? কার মধ্যে? সোর্স এবং অবজারভারের মধ্যে। তার জন্য অনেকগুলো কন্ডিশন পাবো, ভেলোসিটি পাবো, সেগুলো আমি এক এক করে বলবো, একদম ম্যাথমেটিক্যালি বলার চেষ্টা করব, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সোর্স, ডপলার এফেক্টের জন্য সোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অবজারভার। আর তাছাড়াও আমি রিলেটিভ মোশন তো দরকার, এটা অটোমেটিকলি চলে আসবে। সোর্স এবং অবজারভার যখন থাকবে, অটোমেটিকলি যে মোশনটা কাজ করবে সেটা হচ্ছে রিলেটিভ মোশন। এবং এখানকার যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি থেকে সামান্যতম হলেও ডিফারেন্স হবে, সেটা কিন্তু ডপলার এফেক্ট বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো ডপলার এফেক্ট অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। চলো, ডপলার এফেক্টটা যে সমস্ত জায়গাতে কাজ করবে না, আমরা চারটে পয়েন্ট খুঁজে পেয়েছি। সেই চারটে পয়েন্টকে যদি পয়েন্ট মানে বের করে নিই, তাহলে আমরা অন্যান্যগুলোতে বলে দিতে পারবো যে হ্যাঁ, ডপলার এফেক্ট এগুলো জায়গায় কাজ করবে। কোন জায়গাগুলোতে কাজ করবে না ভালো করে দেখো। হোয়েন সোর্স অ্যান্ড লিসেনার বোথ আর রেস্ট, কি বললাম আমি? হোয়েন সোর্স অ্যান্ড লিসেনার, তার মানে অবজারভার, দে আর রেস্ট, দুটোর কোনো রকম ভাবে মোশন হচ্ছে না, মানে কোনো মোশন নেই। তো তাহলে কি করে ডপলার এফেক্ট হবে? ডপলার এফেক্ট হওয়ার জন্য তো তোমার রিলেটিভ মোশন দরকার, এখানে মোশনই নেই, তাহলে হবে না। এক নম্বর কেস। দুই নম্বর কেস বলেছে হোয়েন মিডিয়া অ্যালোন ইজ মুভিং, মানে ধরো অ্যালোন মুভিং, অ্যালোন কথাটা বলেছে, মিডিয়ামটা ধরো, মিডিয়াম যেটা আছে সেটা মুভ করছে, বাট সোর্স অ্যান্ড অবজারভার দে আর নট মুভিং। তার মানে কি এক্ষেত্রে ওরা দুজন স্থির, তাই তো? রেস্টে আছে ওরা দুজন। মিডিয়াম কি হচ্ছে হোক আমার দেখার দরকার নেই, আমার মূল বক্তব্য হচ্ছে সোর্স আর অবজারভারকে নিয়ে। এখানে সোর্স আর অবজারভার এগেন ইন রেস্ট, তাহলে এখানেও হবে না ডপলার এফেক্ট। কেস 3 বলেছে হোয়েন এস ইন দ্য সেন্স হচ্ছে সোর্স, এল ইন দ্য সেন্স হচ্ছে লিসেনার, মুভ ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন এস অ্যান্ড এল রিমেইন কনস্ট্যান্ট। যদি এস এবং এল এর ধরো ওরা একটা নির্দিষ্ট ইয়েতে গতিতে একটা মোশনে মুভ করছে, বাট বাট সেই মোশনটা কি বলতো? কনস্ট্যান্ট। সেই মোশনটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তোমার ডপলার এফেক্ট কাজ করবে না। শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। আমি এই পয়েন্টগুলো, এই চারটে পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, তুমি ডপলার এফেক্ট একদম যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। রেস্টে থাকলে হবে না, মিডিয়াম মুভ করছে করুক, আমার দরকার নেই। সোর্স এ লিসেনার রেস্টে থাকলে হবে না কোনোভাবে। এবার সোর্স এবং লিসেনার দুজনেই একই একই স্পিডে মুভ করছে, হবে না, কারণ সেক্ষেত্রে তো কনস্ট্যান্ট একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কারো রেসপেক্টে কারো কোনো মোশনই ছাড়ছে না, দুজনে সেম স্পিডে যাচ্ছে, তাহলে হলো না। ডি নাম্বার। কেস নাম্বার 4, হোয়েন সোর্স অ্যান্ড লিসেনার আর মুভিং ইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে একে অপরের সঙ্গে যখন 90 ডিগ্রি ডাইরেকশনে থাকবে, 90 ডিগ্রি ডাইরেকশনে থাকবে, তখন কিন্তু ডপলার এফেক্টটা কাজ করবে না।
তাহলে 4টে কেস আমরা জানলাম। এই 4টে কেস ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের ডপলার এফেক্ট কাজ করে যাবে। দেখো ডপলার এফেক্ট যেভাবে কাজ করবে, 3টে কেস পাবো, একটা কেস 1, কেস 2, কেস 3, আমি এক এক আলোচনা করবো। হোয়েন সোর্স অ্যাট রেস্ট, ভালো করে খেয়াল করো, আমি এখানে একটা সোর্স নিচ্ছি, ভালো করে খেয়াল করো। আমি ধরে নিলাম এটা একটা সোর্স, এটা একটা সোর্স। সোর্সটা কিসে আছে বলো তো? রেস্ট পজিশনে আছে। সোর্সটা আছে তোমার রেস্টে, এটা হচ্ছে সোর্স। এই ছবিটাকে একটু খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে এই সোর্সটা কিসে আছে বলো তো? রেস্ট পজিশনে আছে, ফার্স্ট কন্ডিশনে এটা রেস্টে আছে। এবং তোমার যে অবজারভার, দেখো অবজারভার ইজ ইন মোশন, মানে ধরো এরকম জায়গাতে একজন অবজারভার আছে, অবজারভার, অবজারভার কিন্তু মুভ করছে কোন দিকে? টু ওয়ার্ডস, মানে তোমার হচ্ছে সোর্স যেদিকে সেদিকে কিন্তু মুভ করছে, বোঝা গেল? অবজারভারটা কিন্তু মুভ করছে ইন দ্য সেন্স তোমার এই যে অবজারভার যে আছে সে কিন্তু এই সাইডে মুভ করছে, এবং এর যে ভেলোসিটি সেটা হচ্ছে v0। কি বললাম? এটা কিন্তু তোমার অবজারভার, অবজারভার, অবজারভার ভি ভেলোসিটিতে সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, বোঝা গেল? ভি ভেলোসিটিতে সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানে একটা এখানে যেহেতু সাউন্ডের ব্যাপারটা থাকছে, সাউন্ডের কিন্তু একটা স্পিড সবসময় থাকবে, সেটাকে ভি হিসেবে ট্রিট করা হয়, ভি হিসেবে ট্রিট করা, তুমি এখানে পরপর দেখলে বুঝতে পারবে। এই অবজারভার কিসে আছে বলো তো? ইন মোশন, ইন মোশন। দুটো কেস এখানেও অ্যারাইজ করবে, যখন ফরওয়ার্ড যাবে আর এখন ব্যাকওয়ার্ড যাবে। তাহলে যখন ফরওয়ার্ড যাচ্ছে, ভালো করে খেয়াল করো, তখন এই লিসেনারটা যখন সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কি লিসেনারটা বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি পাবে? বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি পাবে কিনা, ভালো করে শোনো। যখন তুমি একটা সোর্সের দিকে এগিয়ে যাবে, বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি তোমার কানে পৌঁছবে, তাহলে কি হবে? ভেলোসিটিটা বাড়ছে, বাড়ছে জন্য তো ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। ওই কারণে দেখো ওপরে সবসময় একটা জিনিস তোমাকে আমি বলি, যে অবজারভার সে কিন্তু সবসময় উপরে থাকে, আর যে হচ্ছে সোর্সটা কিন্তু সবসময় নিচে থাকে। দেখো আমাদের কানটা কি? আমাদের কানটা কি? অবজারভার, লিসেনার বলতে পারি। তাহলে আমাদের কানটা উপরে আসে। এবার ধরো কোনো একটা বক্স, ইন জেনারেল বক্সগুলো কি আমরা নিচে রাখি না? নিচে রাখি। তাহলে সোর্সটা সবসময় কিন্তু নিচে থাকবে, মানে হরে থাকবে। সোর্স কিন্তু সবসময় হরে থাকবে। আমি তোমাকে আর একবার বলে দিতে চাই, সোর্সটা কিন্তু সবসময় তোমার হরে থাকবে, আর অবজারভার যেটা সেটা কিন্তু তোমার উপরে থাকবে, লবে থাকবে। অবজারভার যেটা সেটা হচ্ছে লবে থাকবে, আর সোর্স যেটা, সোর্স এভরিথিং অল অ্যাবাউট সোর্স, সবাই কিন্তু নিচে থাকবে, বোঝা গেল? অবজারভার থাকবে উপরে আর সোর্স থাকবে নিচে। এইটা কিন্তু তোমাকে মাথায় রেখে চলতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। ডপলার এফেক্টের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অবজারভারে কি হবে? ভেলোসিটিটা ইনক্রিজ করেছে, ওই জন্য ভি প্লাস ভি জিরো, ভিটা তো তোমার নর্মাল সাউন্ড অফ স্পিড, তাহলে ভি প্লাস ভি জিরো বাই ভি থাকবে ইন্টু এফএস। এফএসটা কি বলতো? তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সোর্স, ফ্রিকোয়েন্সি অফ সোর্স। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা, যদি সোর্সটা রেস্টে থাকে, এবার অবজারভার তোমার ব্যাকওয়ার্ডে যাচ্ছে, ধরো এখানে এবারে এরকম আসলো ডায়াগ্রামটা, এটা সোর্স, সোর্স কিন্তু এখনো তোমার রেস্টে আছে, সোর্সটা তোমার এখনো রেস্টেই আছে, বাট নাও অবজারভার ইজ মুভিং ব্যাকওয়ার্ড। এখানে যে অবজারভার ছিল উনি এখন ব্যাকওয়ার্ড মুভ করছেন, মানে এনার ভেলোসিটিটা এখন এই সাইডে হয়ে গেছে, ভি জিরোটা এখন এই সাইডে যাচ্ছে, বোঝা গেল আমি কি বলতে চাইলাম? ইন মোশন, ব্যাকওয়ার্ড সাইডে যাচ্ছে। তাহলে কি হবে? ভেলোসিটি কমে যাবে, ওই কারণে দেখো ভি মাইনাস ভি জিরো বাই ভি ইন্টু এফএস। এফএসটা সবসময় এই সাইডে থাকবে, তোমার ফ্রিকোয়েন্সি অফ সোর্স। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এগুলো খুবই সহজ। এটা হচ্ছে অবজারভার। তাহলে এখানে দুটো কন্ডিশন পেলাম, এটা একটা, এটা একটা, কেস ওয়ানে দুটো কন্ডিশন পেলাম। এবং এটা কিন্তু আমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে, যে স্পিড অফ সাউন্ড ইন ড্রাই এয়ার অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 343 মিটার পার সেকেন্ড। অনেক সময় 340 মিটার পার সেকেন্ডও ধরা হয়, বোঝা গেল? এবার দেখো কেস টু, যখন এবার অবজারভারটা ফিক্সড, ভালো করে খেয়াল করো, এবার অবজারভার ফিক্সড রেস্টে আছে, আর সোর্সটা কিন্তু এবার মুভ করছে, মানে ধরো এরকম একটা ব্যাপার। এবার ধরো অবজারভার যিনি এখানে, অবজারভার যিনি, ইনি এখন রেস্টে আছে, ইনি এখন রেস্টে, ইনি হচ্ছে অবজারভার, বোঝা গেল? ইনি আছেন এখন রেস্টে। আর এখানে যে সোর্সটা, সোর্সটা দুটো হইতে হবে, টুয়ার্ড হবে একটা ব্যাকওয়ার্ড হবে, তাই তো? এটা হচ্ছে সোর্স,
এটা তোমার সোর্স, এই সোর্সটা একবার টুয়ার্ড হবে একবার ব্যাকওয়ার্ড হবে। তাহলে এই সোর্স থেকে ধরো এখান থেকে একটা ভেলোসিটি এইদিকে যখন টুয়ার্ড মানে কি এই সাইডে এগিয়ে যাচ্ছে, আর এই সাইডে তো এই সোর্সের ভেলোসিটি আছে একটা ভিএস, সোর্সের ভেলোসিটি আছে একটা স্পিড আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো আমরা জানি হরটা যদি ছোট হয় তাহলে আমাদের রেজাল্টটা বড় হয়, মানে হর যত ছোট তোমার রেজাল্ট তত বড়। একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল সবসময় আলাদা না। দেখো 1/2 তুমি যদি নাও আর 1/3 নাও, তুমি পরিষ্কার বুঝতে পারছো এইটা তোমার বড়, এইটা তোমার বড়, মানে এইটা যত ছোট ফ্র্যাকশন তত বড়, এইটা যত ছোট তত কিন্তু ফ্র্যাকশন বড়। ওই কারণে কিন্তু এখানে মাইনাস এসছে, কারণ তুমি যেহেতু এগিয়ে যাচ্ছ সোর্সের দিকে তোমার ফ্রিকোয়েন্সিটা বাড়বে। ফ্রিকোয়েন্সি বাড়বে মানে কি তোমার হচ্ছে সোর্সের যে স্পিডটা সেটা সাবট্রাক্ট হচ্ছে, ওই কারণে তো ফ্রিকোয়েন্সিটা বেড়েছে, ওই জন্য ভি মাইনাস ভিএস। এবার ধরো তুমি দূরে চলে যাচ্ছ, এবার অবজারভার থেকে যে সোর্সটা সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে, এবার অবজারভার থেকে সোর্সটা যে আছে সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে। ভেলোসিটি তোমার এই সাইডেই থাকবে, নর্মাল যে সাউন্ডের ভেলোসিটি, আর এর ভেলোসিটিটা এখন এই সাইডে হয়ে গেছে, ভিএসটা এখন এই সাইডে হয়ে গেছে। এটা তোমার সোর্স, এটা তোমার সোর্স, আর এটা অবজারভার। অবজারভার স্টিল ইন রেস্ট, স্টিল ইন রেস্ট অবজারভার। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইবার যেহেতু দূরে চলে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, তাহলে কম কম ফ্রিকোয়েন্সি আসবে। কম ফ্রিকোয়েন্সি মানে হরটাকে তোমাকে বড় বানাতে হবে। হর বানাতে হলে ভি প্লাস বিএস, ভি প্লাস বিএস, ভি প্লাস বিএস, ভি প্লাস বিএস। খুব সহজ, মানে তুমি ম্যাথামেটিক্যালি তুমি যদি ভেবে নাও তাহলে তোমার খুব সহজ। আর তুমি যদি ফিজিক্যালি তোমাকে এটাকে যদি মানে অবটেন করতে চাও তাহলে তোমার ফিজিক্সটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে, ডপলার এফেক্টটাই অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাহলে এগুলো পয়েন্ট কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলো আসবে। আমি একটা প্রবলেম নিয়েছি আজকের ভিডিওতে, বেশ কিছু প্রবলেম নিয়েছি, ইম্পর্টেন্ট প্রবলেম। কেস 3 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস 3টা। এখানে ইন জেনারেল নর্মাল যেটা ফর্ম এফ নট, এইটা হচ্ছে অবজারভারের জন্য, এফ ও দ্যাট মিনস এফ অবজারভার ইকুয়ালস টু ভি, এখানে আমাকে প্লাস অথবা মাইনাস যে কোনো কিছু বসাতে হবে, এখানে প্লাস অথবা মাইনাস যে কিছু বসাতে হবে, অ্যান্ড এফ এস। আমি এখানে 4টে কেস পাবো, আমি এখানে 4টে বক্স করেছি, খুব সুবিধা হবে। দেখো আমি প্রথম যে কেসটা পাচ্ছি, ধরো এটা একটা সোর্স, আমি একটু এখানে লিখবো এই কারণে এখানে বক্স করেছি। ধরো এটা সোর্স, এটা এস, এবং এটা হচ্ছে তোমার অবজারভার ও। সেক্ষেত্রে ধরো সোর্সটা এবং অবজারভারটা একে অপরের দিকে এগিয়ে আসছে, ভালো করে খেয়াল করো, একে অপরের দিকে এগিয়ে আসছে। তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে। এবার ফ্রিকোয়েন্সি যদি তুমি বেশি করতে চাও তাহলে তোমার নিচের যে হরটা আছে সেটাকে কি করতে হবে, ছোট হতে হবে। নিচের যদি হরটাকে ছোট করতে চাও তাহলে তোমাকে এখানে কি ইউজ করতে হবে, মাইনাস সিম্বল ইউজ করতে হবে। এর জন্য এটা তুমি ছোট করতে চাইছো তাহলে কি মাইনাস, আর ওপরেটা তোমাকে কি করতে হবে, বেশি করতে হবে, কারণ ফ্রিকোয়েন্সি এখানে বাড়ছে, ফ্রিকোয়েন্সি ইজ ইনক্রিজিং। তাহলে এখানে কি করতে হবে, এটা প্লাস আসবে, এটা প্লাস আসবে, তাই তো, এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, ভালো করে খেয়াল করেছো। এবার দেখো ধরো এরকম কন্ডিশন হলো, এবার ধরো সোর্সটা এখানে সোর্স, এই সোর্সটা এগিয়ে যাচ্ছে বাট অবজারভার এবার পিছিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, অবজারভার এবার অন্য সাইডে এগিয়ে যাচ্ছে। এখানে অবজারভার, এই অবজারভার কিন্তু এই সাইডে এগিয়ে যাচ্ছে। তাহলে অবজারভার কি করছে, ওর ভেলোসিটি কমানোর চেষ্টা করছে, বাট সোর্স কি করছে, ও কিন্তু অবজারভারের দিকে এগিয়ে যাচ্ছে, অবজারভারের দিকে এগিয়ে যাচ্ছে, সোর্সটা অবজারভারের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সোর্সটা কি করবে, ওর ভেলোসিটিটা মানে কি করবে, বাড়াতে চাইবে, মানে ও ফ্রিকোয়েন্সি বাড়াতে চাইছে। তাহলে কি হবে, নিচে যেটা আসবে, নিচের তো সোর্সের জন্য বলেছিলাম তাই না, তাহলে এটা কি হবে, নিশ্চয়ই ও বাড়াতে চাইবে, বাড়াতে চাইলে কি হবে, এটা নিশ্চয়ই নেগেটিভ হবে। সোর্স যদি বাড়াতে চায় তাহলে নেগেটিভ হবে, কিন্তু এখানে আমি দেখছি যে আমার যে মানে অবজারভার ও কিন্তু কমাতে চাইছে, তাহলে এখানে মাইনাস হবে। ও পালিয়ে বেড়াচ্ছে, তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে দুটোই মাইনাস হলো। এইবার ধরো এরকম কন্ডিশন আসলো 3 নম্বর কেসে, ধরো সোর্সটা এবার এই সাইডে বাড়ি চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আর অবজারভার এবার এই সাইডে পালিয়ে যাচ্ছে, দুজন দুই সাইডে মুখ করে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকে কি করছে, কমাতে চাইছে, প্রত্যেকে কমাতে চাইছে। অবজারভার তো ওপরের জন্য, আমি আরো একবার তোমাকে বলে দিতে চাইছি, অবজারভারটা কিন্তু তোমার ওপরেরটা, সবসময় ভাববে অবজারভারটা হচ্ছে তোমার, অবজারভার যেটা তার মোশনটা উপরে লেখা হয়, আর সোর্স যেটা সেই সোর্সের যে মোশনটা সেটা কিন্তু তোমার হরে লেখা হয়। এই কথাটাকে মাথায় রেখে চলতে হবে। তারপরে তুমি কে বাড়ছে, কে কমছে, কে কমছে, কে বাড়ছে, এইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবার দুজনে কি করছে, কমানোর চেষ্টা করছে। এবার সোর্স যদি কমাতে চায় তার মানে একে কি করতে হবে, প্লাস হতে হবে, আর একে মাইনাস হতে হবে, কারণ হরের ক্ষেত্রে সবসময় উল্টোটা হয়, হরের ক্ষেত্রে সবসময় উল্টোটা হয়, আর লবের ক্ষেত্রে সবসময় যেটা সেটাই।
এটা হলো। এবার আরো একটা কেস আছে, ধরো সোর্সটা এই সাইডে এগিয়ে যাচ্ছে, এবার সোর্সের পেছনে পেছনে অবজারভার যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এবার অবজারভারটা ও স্পিডটাকে বাড়াতে চাইছে, প্লাস হবে। আর সোর্স কি করছে, কমাতে চাইছে। কমাতে চাইছে মানে কি, এখানে প্লাস হবে। হরের ক্ষেত্রে যে কমাতে চাইছে মানে ওটা পজিটিভ, কমাতে চাইলে বাড়াতে হবে, বাড়াতে চাইলে কমাতে হবে। হরের ক্ষেত্রে ঠিক এরকম অপোজিট একটা ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভাবে 4টা কেস কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যারাইজ করে যাবে, বোঝা গেল কি বলতে চাইলাম? এগুলো ভাবতে হবে, সোর্স এবং অবজারভারের রেসপেক্টে তোমাকে কিন্তু ভাবতে হবে। ওকে, চলো তারপরে এখন বেশ কয়েকটা কোশ্চেন আমরা কিন্তু সলভ করবো আজকে, বেশ কয়েকটা কোশ্চেন। দেখো, দ্য পিচ অর ফ্রিকোয়েন্সি অফ শিরনে অফ দ্য কামিং ট্রেন অ্যাপিয়ার টু বি ইনক্রিজিং বিকজ অফ, কেন আমাদের যে ফ্রিকোয়েন্সিটা ট্রেন থেকে একটা আওয়াজ পাচ্ছি হুইসেলের, সেটা কেন ইনক্রিজ হচ্ছে, আমাদের যত কাছে এগিয়ে আসছে তত আমাদের সেটা ইনক্রিজ হচ্ছে, কেন বলো তো? অপশন এ বিগ ব্যাং থিওরি, ডপলার এফেক্ট, চার্লস ল, নাকি আর্কিমিডিস প্রিন্সিপাল? ডেফিনেটলি অ্যান্সার ইজ ডপলার এফেক্ট। চলো, কোশ্চেন নাম্বার 2 বলেছে, অ্যাকর্ডিং টু ডপলার এফেক্ট দ্য অ্যাপিয়ারেন্ট ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড মে চেঞ্জ ইফ দ্য ওয়েভ সোর্স ইজ ট্রাভেলিং টুয়ার্ড দ্য অবজারভার, ট্রাভেলিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, নাকি অ্যাপ্রোচিং অর রিট্রেটিং ফ্রম দ্য অবজারভার। মানে দুটোই হতে পারে, দিকে আসছে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, দুটোই তো হবে, কেন কি আমরা দুটো কেসই পড়েছি। তাহলে শুধুমাত্র পার্টিকুলার এ কিংবা পার্টিকুলার বি আমাদের অ্যান্সার দেওয়া যাবে, দুটো কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের ডপলার এফেক্ট কাজ করে। কোশ্চেন নাম্বার 3, দেখো একটা ম্যাথ দিয়েছে, বলেছে অ্যাম্বুলেন্স ট্রাভেলিং উইথ ভেলোসিটি v/8। অ্যাম্বুলেন্স, ভালো করে খেয়াল করো, অ্যাম্বুলেন্স ট্রাভেলিং, অ্যাম্বুলেন্সটা কি তাহলে সোর্স, কেন কি অ্যাম্বুলেন্স থেকে সাউন্ডটা ক্রিয়েট হবে। অ্যাম্বুলেন্সের যে ভেলোসিটি সেটা দেওয়া আছে v/8, অ্যাম্বুলেন্সের ভেলোসিটি। এবং ভিটা বলে দেওয়া আছে কার বলো তো, এই ভিটা স্পিড অফ সাউন্ড, সাউন্ডের স্পিড দরকার, দেখো ভিতে দেওয়া আছে। emits a siren toward a frequency f, frequency দেওয়া আছে frequency f. what is the frequency heard by stationary observer, তার মানে রেস্টে আছে যিনি, স্টেশনারি অবজারভার যিনি রেস্টে থাকেন। টু ওয়ার্ডস বলেছে, টু ওয়ার্ডস, ভালো করে খেয়াল করো, টু ওয়ার্ডস হোম দ্য অ্যাম্বুলেন্স ইজ ড্রাইভিং। তাহলে আমার এখানে যেগুলো দেওয়া আছে আমি তোমাকে আগে সেগুলো লিখে নিই। গিভেন, আমার কাছে যেগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, ভেলোসিটি অফ সোর্স দেওয়া আছে, ভেলোসিটি অফ সোর্স v/8, ভালো কথা। আমার কাছে নর্মাল স্পিড যেটা সাউন্ডের স্পিড সেটা দেওয়া আছে, ভি দেওয়া আছে। আমার কাছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সোর্সের যে ফ্রিকোয়েন্সিটা ভালো করে পড়ো, দেওয়া আছে এফ, সোর্সের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। অবজারভার আমার রেস্টে আছে, অবজারভারটা ধরো এটা আমার অবজারভার, এ আমার রেস্টে আছে, ইনি রেস্টে আছে। এবার একটা অ্যাম্বুলেন্স, ধরো এখান থেকে একটা অ্যাম্বুলেন্স, এটা একটা অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স একটা আওয়াজ বের করছে, এবং এই অ্যাম্বুলেন্সটা এই দিকে এগিয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমি আমার যে ভেলোসিটিটা সেটাও এই সাইডে এগিয়ে যাচ্ছে, আমার যে মানে সোর্সের ভেলোসিটিটা সেটাও কিন্তু একই সাইডে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? দুটোই একই সাইডে অবজারভের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়বে, ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়বে। এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আমরা জানতাম যে এফ অবজারভার, ফ্রিকোয়েন্সি অফ অবজারভার কি হবে, v/v, যেহেতু আমার এটা ফ্রিকোয়েন্সিটা মানে সোর্সের ক্ষেত্রে বাড়ছে, তাহলে এটা কি হবে, v/vs ইনটু fs, তাই তো? তাহলে এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করছে, আমি এটা মেনশন করতে পারি, সিন্স frequency is increasing, since frequency is increasing, তাহলে আমি এখান থেকে প্রত্যেকটা ভ্যালু জানি বসিয়ে দেবো, v minus v/8 ইন্টু এফ, এটাকে তুমি সিম্পলিফাই করলে পেয়ে যাবে v/7v ইন্টু এফ, সিম্পলিফাই করলে পেয়ে যাচ্ছ
8f/7 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 8f/7 এগুলো কিন্তু তোমাকে ধীরে ধীরে বুঝতে হবে এবং জানতে হবে কারণ তুমি এর আগের মোশনগুলো আমি যেগুলো বললাম এগুলোকে একটু খেয়াল করলে তুমি কিন্তু এগুলো খুব সহজেই অ্যান্সার দিতে পারবে ওকে চলো বলেছে ডপলার এফেক্ট ক্যান বি অবজার্ভ ফর হুইচ অফ দ্য ফলোয়িং কেস সুপারসনিক আল্ট্রাসনিক নাকি দুটোর কেসেই মাথায় রাখবে দুটো কেসেই আমরা কিন্তু তোমার ডপলার এফেক্টকে অবজার্ভ করতে পারি কোশ্চেন নাম্বার 5 ভালো করে পড়ো এগুলো এক কথায় অ্যান্সার দিতে পারবে তুমি বলেছে আ সোর্স অফ সাউন্ড ওয়েভ টুয়ার্ড আ স্টেশনারি লিসেনার রেস্ট আসে স্টেশনারি ইন দ্য সেন্স রেস্ট দ্য অ্যাপারেন্ট পিচ that means frequency of the sound is found to be higher than the actual frequency this is happen why wavelength of sound wave is decreasing wavelength of sound wave is increasing the number of wave received by listener is increasing নাকি number of wave received by listener is decreasing ভালো করে খেয়াল করো কি হবে ওয়েভ লেন্থটা ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে নাকি নাম্বার অফ ওয়েভ বেড়ে যাবে মাথায় রাখবে এটা স্বাভাবিকভাবে ওয়েভ লেন্থটা কি হবে ডিক্রিজ করে যাবে না আগে ধরো ওয়েভ লেন্থটা বড় বড় ছিল ধরো প্রথম কেসে ওয়েভ লেন্থটা এইরকম এত বড় বড় ছিল এইরকম ভাবে অনেক বড় বড় ছিল এরকম ভাবে ছিল অনেক বড় বড় বাট যত কাছে এগিয়ে আসছে ধরো এখানে আসছে অবজারভারটা এইখানে যত কাছে এগিয়ে আসছে যত এইরকম তখন এরকম ছোট ছোট হয়ে যাচ্ছে এরকম ছোট ছোট হয়ে যাচ্ছে ছোট ছোট হয়ে যাচ্ছে যত কাছে এগিয়ে আসবে তাহলে কি হবে আমাদের ওয়েভ লেন্থটা ডিক্রিজ করে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 6 the doppler effect is applicable for light sound নাকি দুটো কেসে 7 number the source of sound moves toward an observer what happens to the sound in the medium দেখো এখানে যখন সোর্স অফ সাউন্ডটা মুভ করবে ভালো করে খেয়াল করবে এখানে যেটা বলা আছে সোর্স অফ সাউন্ড কিন্তু কোনোভাবেই মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট নয় হ্যাঁ ওয়েভটা ডিপেন্ডেন্ট দেখো আমি বলে দিচ্ছি দেখো ওয়েভ ইজ ডিপেন্ডেন্ট on medium but source of sound does not depend on medium ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে এই জায়গাতে আমরা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারি ওই কারণে কিন্তু এখানে বলেছে তাহলে এখানে এই অ্যান্সারটা হয়ে যাবে রিমেইন সেম একই থেকে যাবে কোনোভাবে কোনো রকম চেঞ্জ আসবে না কেন সোর্স অফ সাউন্ডের কোনো এফেক্টই পড়ে না 8 নাম্বার ইফ বোথ দ্য সোর্স অফ সাউন্ড অ্যান্ড অবজারভার আর মুভিং দুটোই মুভ করছে and the apparent frequency will be different from actual frequency is it true নো একদম ট্রু নয় কেন কি এখানে বলেছে দেখো বোথ সোর্স অফ সাউন্ড অ্যান্ড অবজারভার আর মুভিং দুটোই মুভ করছে একই স্পিডে এখানে ডিফারেন্ট স্পিড কথাটা বলা নেই মুভিং এখানে হ্যাঁ এটা ঠিক এখানে কোশ্চেনটাকে আরেকটু মডিফাই করে দিলে বেশি ভালো হতো মানে সেম স্পিডে বা সেম মোশনে তারা মুভ করছে সেক্ষেত্রে আমাদের এটা ফলস হয়ে যাবে কিন্তু দুটো যদি আলাদা আলাদা রিলেটিভ মোশন ওদের মধ্যে ক্রিয়েট করে তাহলে আবার ট্রু হয়ে যাবে বোঝা গেল আমি কি বলতে চাইলাম তো আপাতত এখানে আমরা ফলসটাকে ধরেই চলছি চলো তারপর লাস্ট একটা কোশ্চেন নাম্বার 9 এখানে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম না হয়েছে সোর্স মুভস টুয়ার্ড আ স্টেশনারি অবজারভার কি বলেছে সোর্সটা মুভ করছে টুওয়ার্ডস ব্যাকওয়ার্ড নাকি টুওয়ার্ড এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেশনারি অবজারভার ভালো করে খেয়াল করো এই প্রত্যেকটা পয়েন্টকে আমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে নিচ্ছি তার মানে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেশনারি স্পিড অবজারভার উইথ আ স্পিড 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড এই 10 মিটার পার সেকেন্ডটা এটা কার বলো তো এটা হচ্ছে তোমার সোর্সে and if the frequency of source is given 10 hertz then what will be the wavelength lambda বের করতে বলেছে এই ক্ষেত্রে of sound heard by
দ্য অবজারভার স্পিড অফ সাউন্ড ইট ইজ গিভেন 330 মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রে তোমাকে ধরে নিতে বলেছে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে এই ক্ষেত্রে আমি যেটা পেয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করো, এখানে আমার এটা সোর্স আছে, এইটা আমার সোর্স, এটা আমার সোর্স। সোর্সটাকে আমি ওপরের দিকে লিখি তাহলে সুবিধা হবে। এইটা হচ্ছে আমার সোর্স, এইটার যে স্পিডটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভেলোসিটি অফ সোর্স। এমনি নর্মাল যে ভেলোসিটি দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 330 মিটার পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? এফ এস দেওয়া আছে 10 হার্জ। দেখো কোশ্চেন পড়ো, প্রত্যেকটা জিনিস তোমার কাছে দেওয়া আছে। এ কি করছে? টুয়ার্ড, এ কিন্তু মুভ করছে অবজারভারের দিকে। অবজারভার কি করছে বলতো? রেস্টে আছে। অবজারভার কি করছে? রেস্টে আছে। অবজারভার ইজ ইন রেস্ট। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে বলতে চাইছি প্রত্যেকটা পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিটা বের করতে পেরে যাব, অবজারভারের ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে দেখো তো এই ক্ষেত্রে যেহেতু সোর্সটা অবজারভারের দিকে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়বে, ফ্রিকোয়েন্সি উইল ইনক্রিজ। এক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা সেটা কি করবে? ইনক্রিজ করবে। তাহলে আমরা এখানে লিখবো ফ্রিকোয়েন্সি উইল ইনক্রিজ, ফ্রিকোয়েন্সি উইল ইনক্রিজ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো না, দেখো তো, এফ অবজারভার, ফ্রিকোয়েন্সি অফ অবজারভার ইজ ইকুয়ালস টু ভি বাই ভি মাইনাস ভেলোসিটি অফ সোর্স ইনটু ফ্রিকোয়েন্সি অফ সোর্স। এখান থেকে আমি দেখো তো এখান থেকে বসিয়ে দিতে পারবো না ভ্যালুগুলো। ভেলোসিটি কত? 330 বাই 330 মাইনাস 10 ইন্টু 10। এটাকে তুমি সিম্পলিফাই করো, কি পেয়ে যাবে? 330 বাই 320 ইন্টু 10, তাই কি না? এই জিরো কেটে দাও। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে অবটাইন করবে এফ ফ্রিকোয়েন্সি অফ অবজারভার ইকুয়ালস টু 330 বাই 32, তাই তো? এটা তুমি করলে অবজারভারের জন্য। এবার তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়েভ লেন্থ ফর অবজারভার। দেখো আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু, ল্যামডা ইন্টু এফ নট, আমি এখানে ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি ল্যামডাটা কি পেয়ে যাব? ভালো করে খেয়াল করো তো, ল্যামডা ইকুয়ালস টু কি যাব? ভি বাই এফ নট, মানে এফ অবজারভার। এখান থেকে আমি লিখতে পারি না ভি এর ভ্যালু কত? 330, আর এফ অবজারভারের ফ্রিকোয়েন্সি কত পেয়েছি? 330 বাই 32, তাই তো? তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি পাবে? 330 ইন্টু 32 বাই 330, এইটা এবং এইটা কেটে যাবে। আলটিমেটলি তোমার এখানে যেটা পড়ে থাকবে 32 মিটার। তাহলে 32 মিটার ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য অবজারভার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কিভাবে করতে চাইলাম? তাহলে এইভাবে আমাদের কিন্তু ডপলার এফেক্ট থেকে এই ধরনের খুব ছোট ছোট কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি ডপলার এফেক্ট থেকে অনেক বড় বড় ম্যাথের কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হয়নি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং যেগুলো 2-1 লাইনে সলভ করা যাবে সেগুলোকেই আমি তুলেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সিম্পল হারমোনিক মোশনটাকে পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আমি কমপ্লিট করার পর তারপরে ধীরে ধীরে প্র্যাকটিস সেট কিন্তু রেগুলারলি নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।